18টি বছর আরশাদ আমাকে কখনো স্পর্শ করেনি, কখনো জড়িয়ে ধরেনি, ভুল করেও কখনো তার আঙ্গুল আমার আঙ্গুলে ছুঁয়ে যায়নি। প্রতিটি রাতে সে আমাদের দুজনের মাঝখানে একটা সাদা বালিশ রেখে দিত, যেন আমাদের বিছানার উপর গড়ে ওঠা একটা ছোটোখাটো কবরের দেওয়াল। আর আমি, নয়না আহমেদ, মনে প্রাণে বিশ্বাস করতাম এই যে শাস্তি আমার পাওয়া ছিল। কারণ হ্যাঁ, আমি পাপ করেছিলাম। ঢাকার এক বর্ষব মুখর সন্ধ্যায় যখন মগবাজারে টিনের চালে ঝুম বৃষ্টি পড়ছিল আর চারপাশের গলিতে ডিজেল ভেজা ধুলো আর গরম চমুচার গন্ধ ভাসছিল, ঠিক তখন আমি এমন এক নারীতে পরিণত হয়েছিলাম যাকে আমি নিজে একসময় ঘৃণা করতাম। আমি আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। তার নাম ছিল সাজিদ। যে কাপড়ের অফিসে আমি চাকরি করতাম, সে ছিল সেখানকার একজন সরবরাহকারী। সে এরশাদের চেয়ে ধনী ছিল না, দয়ালুও ছিল না, শ্রেষ্ঠও ছিল না। সে শুধু আমার দিকে এমনভাবে তাকাতো যেন এই পৃথিবীতে আমার একটা অস্তিত্ব আছে, যেন আমি শুধু কারো স্ত্রী নই, কারো মা নই। সকাল বিকেল টিফিন গোছানো, শার্ট ইস্ত্রি করা, কাঁচা বাজারের টাকা হিসাব করা আর রাতে চুলোর উপর ডাল গরম রেখে অপেক্ষায় বসে থাকা কোনো সাধারণ মানুষ নয়। শুরুটা হয়েছিল মেসেজে, তারপর স্টেশনের পাশে চা খাওয়া, তারপর একটা মিথ্যে, তারপর আরেকটা। অবশেষে এক বৃষ্টির দুপুরে পুরান ঢাকার এক সস্তা হোটেলে মলিন বিছানার পাশের টেবিলে আমি আমার বিয়ের গয়না খুলে রেখেছিলাম। আজও সেই স্মৃতি মনে পড়লে আমার গলা শুকিয়ে আসে, বুকটা জ্বলে ওঠে। সেই দিন রাতে যখন বাড়ি ফিরলাম, আমার চুলে বৃষ্টির গন্ধ আর মনে তীব্র অপরাধবোধ। আরশাদ রান্নাঘরে বসেছিল, প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে পড়েছিল, দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা যেন প্রয়োজনের চেয়ে বেশি জোরে বাজছিল। সে চিৎকার করেনি, কোনো কিছু ভেঙে চুরমারও করেনি। আমি কোথায় ছিলাম সে প্রশ্নও করেনি। সে শুধু আমার গলার দিকে তাকালো, যেখানে আমার বিয়ের চেনটা থাকার কথা ছিল, সেই শূন্য জায়গাটার দিকে। তারপর খুব শান্ত গলায় বলল, যাও গোসল করে এসো নয়না, তোমার গা থেকে অন্য পুরুষের গন্ধ আসছে। আমার পা দুটো যেন অবশ হয়ে এলো। আমি কাঁদলাম, পায়ে ধরলাম, সব স্বীকার করলাম। মেসেজগুলো, এই 3টে মাস, হোটেলের ঘর, আমার চরম লজ্জা, সব। এরশাদ এক পলক না ফেলে সব শুনল। সে আমাকে চর মারেনি, বাড়ি থেকে বের করেও দেয়নি, আমার বাবা মাকে ফোনও করেনি। সেটা করলে বরং দয়া করা হতো। তার বদলে সে উঠল এক হিংস্র মানুষ। আলমারিটা থেকে একটা সাদা বালিশ বের করলো এবং বিছানায় আমাদের দুজনের মাঝখানে রেখে দিল। সেদিন রাতে সে আমার দিকে পেছন ফিরে শুলো, যেন আমাদের মাঝখানে কিছু একটা মরে গেছে আর আমি ছিলাম সেই লাশ। সেই দিনের পর থেকে সে আমাকে আর কোনোদিন স্পর্শ করেনি। ঈদের দিনও না, যখন আমার মা মারা গেলেন এবং আমি লাশের পাশে ভেঙে পড়লাম তখনও না, যখন আমার অ্যাপেন্ডিসাইডের অপারেশনের পর আমি ব্যথায় কুঁকড়ে বাড়ি ফিরলাম তখনও না, এমনকি আমাদের বিয়ের 30তম বিবাহবার্ষিকীতে যখন আমাদের ছেলেমেয়েরা কেক আর ফুল নিয়ে এলো তখনও সে ছিল নির্বাক। বাইরের দুনিয়ার সামনে এরশাদ ছিল একদম নিখুঁত স্বামী। সে আমাকে চা এগিয়ে দিত, গাড়ির দরজা খুলে দিত, সব বিল পরিশোধ করত। আমাকে এত শান্ত গলায় নয়না বলে ডাকতো যেন আত্মীয় স্বজনরা দীর্ঘশ্বাস ফেলে বলতো, কি চমৎকার আর ভদ্র একটা মানুষ। কিন্তু ঘরের ভেতর সে ছিল বরফ, ভদ্র বরফ, শান্ত বরফ, নিষ্ঠুর বরফ। আমরা একই ঘরে ঘুমাতাম, একই ফ্যানের নিচে, একই দেয়াল চিত্রের নিচে, একই ক্লান্ত বাতাসে শ্বাস নিতাম, কিন্তু মাঝখানে সবসময় থাকতো সেই বালিশটা, একটা সাদা সীমানা, এমন এক শাস্তি যা বাইরে কেউ দেখতে পেত না। মাঝে মধ্যে রাত 2টোর দিকে আমার ঘুম ভেঙে যেত এবং আমি দেখতাম সে ছাদের দিকে তাকিয়ে আছে। আমি ফিসফিস করে ডাকতাম, আরশাদ। সে মুখ না ফিরিয়েই বলতো, ঘুমাও, সকালে আমার অফিস আছে। তাই প্রতি রাতে আমি আমার ক্ষমা প্রার্থনা গিলে ফেলতাম। রাতের পর রাত, বছরের পর বছর, দীর্ঘ 18টি বছর। বিনা বাক্যে ভিক্ষা করতে করতে আমি বুড়ো হয়ে গেলাম। আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, সে তাকাতো না। আমি নিউ মার্কেট থেকে নতুন শাড়ি কিনতাম, সে খেয়াল করতো না। আমি তার প্রিয় খিচুড়ি রান্না করতাম, সে স্বাদ না নিয়ে খেয়ে নিত। আমার ভেতরে বিষাদ আমার হাতের মজায় গিয়ে মিশে যেত, কিন্তু আমি কখনো তাকে ছেড়ে যাইনি। কারণ যতবারই আমি চলে যাওয়ার কথা ভাবতাম, আমার ভেতর থেকে একটা কথাই বিষের মতো উপচে উঠত, এই শাস্তি তোমার নিজের উপার্জিত। আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে এটা ভেবে যে তাদের বাবা মা খুব শান্তিতে আছে। আত্মীয়রা আরশাদকে ফেরেশতা ভাবত। আমাদের ভবনের মহিলারা আমাকে বলতো, নয়না ভাবি, আপনি খুব ভাগ্যবতী। আজকালকার দিনে এমন পুরুষ পাওয়াটাই যেন ভাগ্যের ব্যাপার। আমি দাঁতে দাঁত চেপে হাসতাম, আর আমার আত্মা পেছনের দরজায় রক্তক্ষরণ করত। কারণ আমাদের শোবার ঘরটা কেউ দেখেনি, কেউ সেই বালিশটা দেখেনি, কেউ বোঝেনি যে একটা মানুষ চিৎকার না করে কিভাবে একটা নারীকে জ্যান্ত কবর দিয়ে দিতে পারে। তারপর আরশাদের অবসরের সময় এলো এবং সেই দিন সব কিছু বদলে গেল। সেই সোমবারের সকালটা শুরু থেকে কেমন যেন অদ্ভুত লাগছিল। সে চায়ের কাপে চুমুক দিল না, পত্রিকাটা খুলল না। সে ডাইনিং টেবিলের 2 হাঁটুর উপর হাত রেখে দেওয়ালের একটা ফাটলের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সেই ফাটলটা তাকে নিতে এসেছিল।
আজ আমার রিটায়ারমেন্টের মেডিকেলের চেক আপ আছে, সে বলল। আমিও তোমার সাথে যাব। আমি সক্রিয়ভাবে উত্তর দিলাম। আমি ভেবেছিলাম সে মানা করবে, কিন্তু সে করলো না। তার এই নীরবতা আমাকে প্রত্যাখ্যানের চেয়েও বেশি ভয় পাইয়ে দিল। আমরা ধানমন্ডির একটা সরকারি ক্লিনিকে গেলাম। ওয়েটিং রুমটা অনেক মানুষ, ওষুধের ফাইলের হাতে থাকা স্ত্রী আর নার্সদের চিৎকার গমগম করছিল। চারপাশে স্যানিটাইজার আর মেশিনের কফির কটু গন্ধ। আরশাদ আমার হাত ধরেনি স্বাভাবিকভাবেই, কিন্তু সেদিন সে খুব ধীরে ধীরে হাঁটছিল, যেন বয়সের চেয়েও বেশি ভারী বোঝা তার বয়ে বেড়াচ্ছে। ডাক্তারের ঘরের ভেতর গিয়ে ডাক্তারবাবু তার রিপোর্টগুলো খুললেন, একটা পাতা তারপর আরেকটা। তারপর ফাইলের একেবারে নিচে থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ বের করলেন। ডাক্তারের মুখের ভাব চট করে বদলে গেল। সে আরশাদের দিকে তাকালো, তারপর আমার দিকে। মিস্টার আরশাদ, ডাক্তার খুব সাবধানে বললেন, এটা কিন্তু সাম্প্রতিক ঘটেনি। আমার বুকটা হিম হয়ে গেল। ওর কি হয়েছে ডাক্তার সাহেব? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার কোনো উত্তর দিলেন না। তিনি সেই পুরনো ফাইল থেকে একটা ভাঁজ করা কাগজ টেনে বের করলেন। আরশাদ হঠাৎ করে সেইটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু তার হাতটা এত মারাত্মকভাবে কাঁপছিল যে কাগজটা ফসকে টেবিলের উপর পড়ে গেল। 18 বছরের মধ্যে এই প্রথম আমি আমার স্বামীর চোখে ভয় দেখতে পেলাম। রাগ নয়, ঘৃণা নয়, তীব্র ভয়। ডাক্তার কাগজটা তুলে নিলেন, তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, মিসেস নয়না, আপনার স্বামী বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলার আগে আমার জানা দরকার যে 18 বছর আগে সে কি কাগজে সই করেছিল, সেটা আপনাকে কখনো কেউ জানিয়েছিল কিনা? আমার নিঃশ্বাস আটকে গেল। আরশাদ চোখ দুটো বন্ধ করে ফেলল। আর সেই নিথর নীরবতায় 18 বছর পর আমি অবশেষে একটা সত্য বুঝতে পারলাম। আমাদের মাঝখানে দেওয়ালটা শুধু এই সাদা বালিশটাই ছিল না, তার চেয়েও বড় রহস্য লুকিয়ে ছিল এই ফাইলটায়। পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন।